নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপরাজিতা। এবারে দেখে নিচ্ছি আজকের শিরোনাম। 87 কেজি গাঁজা উদ্ধার করিমগঞ্জে। নিবেদিতার জন্মজয়ন্তী পালন করল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। রাইজার দলের সভা করিমগঞ্জে। গণ অভিবর্তনের আয়োজন বাম সংগঠনের। বুথ বাহিনী গঠনের সিদ্ধান্তে যুব মোর্চা। করিমগঞ্জ ডিএসের দায়িত্ব হস্তান্তর। এবারে বিস্তারিত খবর। করিমগঞ্জে 87 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে নবনির্মিত টোলগেটের সম্মুখে দাঁড়িয়ে থাকে পুলিশ। আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে WB23B6411 নম্বরের লরি থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। গাড়ি চালক নিতাই সরকারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উপরে নিচে না কেউ নাই হেন এটা হয়ে গেছে গিয়া ছয়টা পাঁচটা ছয়টা হ্যাঁ কত মালিক আছে না আহ উন্দালে আও হ্যাঁ আজি সন্ধিয়া প্ৰায় 7:30মান বজাত কৰিমগঞ্জৰ বাইপাছ যিটো টোল গেট আছিলে, টোল গেটৰ ওচৰত এখন ট্ৰাক ত্ৰিপুৰাৰ পৰা আহি আছিলে আৰু আমি ইতিমধ্যে আমি খবৰ পাইছিলোঁ সেইখন ট্ৰাকত কিছুমান সন্দেহজনক গাঞ্জা আহি থকা বুলি। তাৰপিছত গাড়ীখন আমি টোল গেটৰ ওচৰত ৰখালোঁ আৰু গাড়ীখন যেতিয়া আমি চাৰ্চ কৰিলোঁ তেতিয়া গাড়ীখনৰ ভিতৰত প্ৰায় 87 কেজি সন্দেহজনক গাঞ্জা পোৱা গৈছিল। লগত মানুহ এজন আছিলে গাড়ীখনৰ, গাড়ীখনৰ ড্ৰাইভাৰ, তাৰ নাম হৈছে নিতাই চৰকাৰ আৰু গাড়ীখনৰ নম্বৰ হৈছে WB23B6411। ভগিনী নিবেদিতার 153তম জন্মজয়ন্তী পালন করল বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থান। বৃহস্পতিবার বিকেল 3টায় শহরের বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাস নন্দজি মহারাজ। উক্ত অনুষ্ঠানে 150 শতাধিক দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বন্টন করা হয় সংগঠনের পক্ষ থেকে। एक लाख
অর্থে এই মঞ্চে এসে স্বামীজির পাশে বসবো, এটা আমার একটা বড় ভাগ্য। আমি নিজে কখনো কল্পনাও করতে পারিনি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আমি যে স্বামীজির কৃপা লাভ করবো, এটাই আমার কাছে জীবনে অনেক বড় পাওনা। আমার এখানে বক্তব্য কিছুই নেই। তখন উনি কিন্তু মহিলাদেরকে কিভাবে সমাজে অধিকার দেওয়া যায়, মহিলাদের এই জন্য উনি প্রথম যে ওনার ভাষণে প্রথমেই মহিলাদেরকে উনি অ্যাড্রেস করেছিলেন। এই জন্য আজকে সমাজে মহিলারা যদি সমাজে এগিয়ে আসে তাহলে প্রকৃত অর্থে সমাজ উন্নত হবে। কারণ মহিলাদের দ্বারাই আমরা সমাজে এসেছি। একজন মহিলা মা রূপে আমরা দেখেছি এবং একজন মহিলাকে আমরা স্ত্রী রূপেও দেখেছি এবং একজন মহিলাকে আমরা মেয়ে রূপেও দেখেছি। এই জন্য মহিলারা যদি সত্যিকার অর্থে সম্মান পেয়ে থাকে তাহলে সমাজও সমৃদ্ধিশালী হবে এবং প্রত্যেক মহিলা যদি নিজের কর্মকাণ্ডে নিজেকে এগিয়ে নিয়ে আসতে পারে তাহলে সত্যিকার অর্থে সমাজ সুন্দরভাবে গঠিত হবে। আজকে ভারতবর্ষ আমরা যদি সত্যিকার অর্থে উন্নতি করতে হয় তাহলে আমাদের ভারতবর্ষের যে 130 কোটি আমরা জনসাধারণ, এর মধ্যে প্রায় অর্ধেক অংশ মহিলারাই আমরা আছি। এই মহিলারা যদি উন্নতি হয় তাহলে আমাদের ভারতবর্ষ উন্নত হবে। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ সবসময় মানুষের মধ্যে ঈশ্বর বুঝেছিলেন। ওনার মূল মন্ত্র ছিল তত্ত্বজীব, তত্ত্বশীল, তত্ত্বজীব, অর্থাৎ জীবের মধ্যে শিবকে খুঁজে পাওয়া, তত্ত্বের প্রতি ছিল মানুষকে ঈশ্বর লাভ উপাসনা করা। তিনি বলেছিলেন এই পৃথিবীতে তারাই যথার্থভাবে বেঁচে থাকে যারা অন্যের জন্য জীবন ধারণ করে। কাজে আজকের যে উৎসব সেটা তখনই সার্থক হবে যদি আপনারা আমাদের উৎসবে বা আমাদের এই সুন্দর সভায় সম্মিলিতভাবে যোগদান করতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই আনন্দের সঙ্গে সেই উৎসবে সমবেত হয়েছেন। স্কুল অতিক্রম করে, প্রতিটা স্কুল অতিক্রম করার পরে নিজেই স্কুল করেছিলেন 1894 খ্রিস্টাব্দে এবং তারপরে নিজেই একটা সিসেম ক্লাব নামে একটা ক্লাবও প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছেন স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার পরেই তার সঙ্গে সাক্ষাৎ হয়। তো স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার পরে ইংল্যান্ডে যায়, ইংল্যান্ডে যান 1895 খ্রিস্টাব্দে, সে 1895 খ্রিস্টাব্দে কোনো এক সন্ধ্যায় যেখানে বক্তৃতা হয়েছিল সেখানে ভগিনী নিবেদিতা, অর্থাৎ তখন নিবেদিতা হননি, তখন তিনি মিসেস মার্গারেট নোবেল। তো এই মার্গারেট নোবেল উপস্থিত ছিলেন এবং ইংল্যান্ডে মাও ধর্মপ্রাণা ছিলেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা হিন্দুরা বিশ্বাস করি যে পূর্ব জন্ম জন্মান্তরের কথা, কারণ পূর্ব জন্ম জন্মান্তরে আমাদের যদি কাজকর্ম বা মানসিকতা ভালো হয় সেই অনুযায়ী আমাদের জন্ম ঠিক হয়। তো এখানে আমরা দেখি এই যে ভগিনী নিবেদিতার জন্ম হলো, জন্ম হওয়ার আগে তার মা দেবতার কাছে প্রার্থনা করছেন যে আমার যদি শুভ প্রসব হয় তাহলে আমার সন্তানকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করব। দেখুন কি বড় একটা প্রার্থনা। মা প্রথম সন্তান পাবে আর সেই সন্তানকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করবেন। তো এ মা কিরকম মা, তো এ বাবাও কিরকম। তারা খ্রিস্টান ছিলেন ঠিকই, কিন্তু তারা অন্তর থেকে খ্রিস্টান ছিলেন, কোনো ধর্মকে ঘৃণা করতেন না, এটা থেকে বোঝা যায়। তো এই স্বামী বিবেকানন্দ তাকে পরে নিবেদিতা নাম দিলেন, ভারতবর্ষে এনে আমাদের দুদিন আগে বলা হয়েছিল যে এই অনুষ্ঠানে উপস্থিত হতে হবে বস্ত্র বিতরণের জন্য এবং স্বামী
নিবেদিতার উপরে কিছু বলার জন্য। তো ভগিনী নিবেদিতার এই জীবন দীর্ঘ ইতিহাস, যেহেতু বলে সংক্ষেপে শেষ করা যাবে না, আমি হয়তো 2-4টি কথা বলেই আজকে শেষ করব। 10 মিনিট বলতে পারা হয়েছে। তো এই মহান স্বাধীন চেতা বিদুষী নারী 1867 খ্রিস্টাব্দে 28 অক্টোবর আয়ারল্যান্ডে তরুণারা বিশ্বাস আপনারা যাবেন না, সবাই বসবেন। কালিমের অনুষ্ঠান আছে। নিকিতা মৌসুমী রায়, পরবর্তীতে তরুণারা বিশ্বাস, মনিকা। কৃষক নেতা অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজার দলের এক সভা অনুষ্ঠিত হয় সীমান্ত জেলা করিমগঞ্জে। দলের প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হয় এদিনের সভায়। কামত আহিছে। এখন ৰাজহুৱা সভা হোৱাৰ উপৰিও এখন সাংগঠনিক সভা হয়। আমাৰ দল নতুনকৈ যিটো দলৰ আমি নাম ৰাইজৰ দলৰ সঁহাৰি কেনেদৰে পাইছে আপোনালোকে? অভূতপূৰ্ব। ইয়াৰ আগতে আমাৰ আচলতে 2খন জিলা আৰু হৈ গৈছিলে, আৰু এইখন জিলাতো আমি সাংগঠনিক কাম কৰি আছিলোঁ। আমি কাছাৰ জিলাত যেতিয়া আমি সংগঠনৰ কাম কৰিব আহিছিলোঁ, তেতিয়া কাছাৰতো আমি ব্যাপক সঁহাৰি দেখা পাইছিলোঁ, আৰু তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি হাইলাকান্দিত আমি আমাৰ জিলা সমিতি গঠন কৰোঁ, তেতিয়াও আমি ব্যাপক সঁহাৰি দেখিলোঁ। আৰু আজিতো কৰিমগঞ্জত আপোনালোকে নিজেই দেখিছে, মানে কেইবাশও ল'ৰাই নিজৰ মটৰচাইকেলেৰে গোটেই ৰাইজৰ মাজত মানে ব্যাপক প্ৰচাৰ কৰাৰ উদ্দেশ্যে আমাকো আগবঢ়াই লৈ আহিছে এই প্ৰেক্ষাগৃহলৈ। তাৰপিছতে প্ৰেক্ষাগৃহটো সম্পূৰ্ণ প্ৰায় 500তকৈ অধিক লোক সমবেত হৈছে। এই গোটেই কথাবিলাক বছৰবিলাক আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে। আচলতে বৰাকতো এতিয়া মানুহে সেই ধৰ্মীয় ৰাজনীতিটোৰ পৰা পৃথক হ'ব বিচাৰিছে। মানে আমি এটা কথা, আজি মই ব্যক্তিগতভাৱে ৰাইজক সম্বোধন কৰোঁতে এটা কথা কৈছিলোঁ যে আমাৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত বৰাকৰ সিটো পাৰত মানুহে বসবাস কৰে জাতি জনগোষ্ঠী লৈ, ইয়াতে মানুহে বসবাস কৰে ধৰ্মক লৈ পেলাই। ইয়াতে 2টা ধৰ্ম লৈ পেলাই বসবাস হোৱা নিচিনা হয়, আৰু মানুহখিনি আইডেণ্টিফাই হৈ থাকে। 2টা জাতি, মানে এটা মুছলমান জাতি, এটা হিন্দু জাতি, যিটো প্ৰকৃতাৰ্থত হৈছে 2টা ধৰ্মহে। 2টা ধৰ্মৰ অন্তৰ্গত বিভিন্ন জাতি জনগোষ্ঠী আছে। সেই জাতি জনগোষ্ঠীবিলাকৰ কোনো ধৰণৰ কেতিয়াও আইডেণ্টিটি এক্সপ'জাৰ নাপায়। আইডেণ্টিটি কেতিয়াও বাহিৰত ৰাজহুৱাকৈ প্ৰকাশ নয়, কেৱল ৰাজহুৱাকৈ প্ৰকাশ হয়। ৰাজহুৱাকৈ দেখা পোৱা 2টা কথাই 2টা ধৰ্মক দেখা পোৱা থাকে। আৰু এই কথাটোকে আমি মন কৰিছোঁ যে এইটো বিভিন্ন সময়ত ৰাজনৈতিক দলবোৰে যিটো আইডেণ্টিটি, মানে আমাৰ জাতীয় খিলঞ্জীয়া মানুহখিনিক যিটো আইডেণ্টিটি প্ৰদান কৰিব লাগে, সেই আইডেণ্টিটিটো প্ৰদান নকৰে। কেৱল ভয় ভীতিগ্ৰস্ত কৰি পেলাই তেওঁলোকক এটা প্ৰতি মুহূৰ্ততে তেওঁলোকৰ ওপৰত এটা প্ৰভাৱ বিস্তাৰ কৰি থাকে। এই ৰাজনৈতিক প্ৰভাৱটো যে বিস্তাৰ কৰি থাকে, এই ৰাজনৈতিক প্ৰভাৱটো বিস্তাৰ কৰাৰ কাৰণে তেওঁলোকে নিৰাপত্তাহীনতাত অনুভৱ কৰে, আৰু নিৰাপত্তাহীনতাত অনুভৱ কৰি সেই দলবোৰে যিটো ধৰ্মীয় ৰাজনীতি কৰে, তেওঁলোকে উপায়বিহীন হৈ পেলাই সেই ধৰ্মৰ ৰাজনীতিৰে আশ্ৰয় লয়গৈ। গতিকে এই কথাটো বিভিন্ন ধৰণে চলি আছে। স্বাধীনতাৰ পিছৰ পৰা আমি দেখিলোঁ, আৰু এতিয়া নতুনকৈ আজি 2টামান দশকৰ পৰা এটা বিশেষ মানে পৰিয়ালৰ পৰা এটা ৰাজনৈতিক দলৰ জন্ম হৈ সেই কথাটো আৰু বেছি মানে শক্তিশালী কৰি তুলিছে বৰাক উপত্যকাত। গতিকে সেইসকলে মুছলমানসকলৰ নিৰাপত্তাৰ কথা কয়, হিন্দুসকলক মানে উচতনি দিয়ে, আৰু বিজেপিৰ ক্ষেত্ৰত আপোনালোকে দেখে যে হিন্দুসকলক সংগঠিত কৰাৰ নামত মুছলমানসকলক উচতনি দিয়ে। এই যে গোটেই কাৰবাৰটো, প্ৰভোকেটিভ যিটো কাৰবাৰ, এই প্ৰভোকেটিভ কাৰবাৰটোৱে আমাৰ মানুহবিলাকৰ সকলো ধৰণৰ মৰ্যাদা হানি কৰিছে। ধৰ্মৰ নামত এই কৰা এই ৰাজনীতিটোৱে আমাৰ জাতি জনগোষ্ঠীৰ লোকসকলক, যি ধৰ্মৰে নহওক কিয়, সকলোৰে মৰ্যাদা হানি কৰিছে, সকলোৰে সন্মান নষ্ট কৰিছে। গতিকে আজি বৰাকত আমি আহি এটা কথা লক্ষ্য কৰিছোঁ, বৰাকত আমি এটা কথা দেখিছোঁ যে ইয়াত বসবাস কৰা জাতি জনগোষ্ঠীবিলাকে নিৰাপত্তাৰ উপৰিও সামাজিক এটা মৰ্যাদা বিচাৰে।
সামাজিকভাৱে তেওঁলোকেও একজন প্ৰথম শ্ৰেণীৰ নাগৰিক হৈ পেলাই তেওঁলোকে থাকিব বিচাৰে আৰু এই যে প্ৰথম শ্ৰেণীৰ নাগৰিক হ'বৰ কাৰণে তেওঁলোকে যে আৰম্ভ কৰিছে এই প্ৰক্ৰিয়াটো আমাৰ দল সংগঠনবোৰৰ জৰিয়তে তেওঁলোকে বিচাৰি পাইছে। আজি ৰাইজৰ দল আমি ইয়াত অহাৰ লগে লগে এই বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহ যে সংগঠিত হৈছে মানে একত্ৰিত হৈছে তেওঁলোকে এটা কথা লক্ষ্য কৰিছে যে ঠিক আমাৰ NRCৰ এই পৰ্যায়টোৰ পিছত আমি এক নিৰাপত্তা লাভ কৰিছোঁ না NRC গোটেই প্ৰক্ৰিয়াটোত জাতীয় সংগঠনবিলাকে অসমত আগভাগ লৈছিলে এই জাতীয় সংগঠনবিলাকে আগভাগ লোৱাৰ কাৰণে NRCৰ জৰিয়তে আমি ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছোঁ কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আজি ৰাজনৈতিকভাৱে যদি আমি মূৰ তুলি থিয় হৈ থাকিব লাগে ৰাজনৈতিকভাৱে যদি আমাৰ সামাজিক মৰ্যাদা লাগে তেতিয়াহ'লে ৰাইজৰ দলৰ দৰে আঞ্চলিক ৰাজনীতিৰ জৰিয়তে আমি সেই মৰ্যাদা আদায় কৰিব লাগিব আৰু সেইকাৰণে আপোনালোকে মন কৰিছে ইয়াতে সেইকাৰণে ইমান শ লোক ইয়াত সমবেত হৈছে। বৰ্তমান সৰকাৰে কৈ আছিলে যে শূন্য সহনশীলতা আৰু কৰাপশ্যনমুক্ত এখন চৰকাৰ হ'ব বৰ্তমানে বলাগত যে চিণ্ডিকেট চলি আছে এইটোৰ লগত কি ক'ব মানে ৰাইজৰ দলৰ পক্ষতে মানে চব শূন্য সহনশীলতাৰ কথাটো তেওঁলোকৰ এজেণ্ডাৰ মই 1 নম্বৰ বুলি নকওঁ তেওঁলোকৰ এজেণ্ডাত যিবিলাক তেওঁলোকে কথা বতৰা লিপিবদ্ধ কৰিছিলে যিবিলাক কথা তেওঁলোকে শ্বৰ্ট লিষ্ট কৰি পেলাই 1 2 3 4 5কে তেওঁলোকে প্ৰাইম এজেণ্ডা হিচাপে আইডেণ্টিফাই কৰিছিলে তাৰ ভিতৰত 1 নম্বৰত যিবিলাক কথা আছিলে যে আমি অবৈধ বাংলাদেশীক তেওঁলোকে ক্ষমতাত অহাৰ পিছদিনাই তেওঁলোকে তালি দুপলা বান্ধি পেলাই পঠাব তাৰপিছত তেওঁলোকে কেব তাৰপিছত কাখন জাপিছে এইবোৰতো আপোনালোকে দেখি আছে গতিকে শূন্য সহনশীলতা যিটো জিৰ' টলাৰেঞ্চৰ কথাটো কৈছে সেইটো তেওঁলোকৰ যিবোৰ এজেণ্ডা আছিলে তাৰ হয়তো 7 নম্বৰ 8 নম্বৰ 9 নম্বৰ বা 10 নম্বৰ হ'ব গতিকে সেইটোলৈ মই নাযাওঁৱেই প্ৰথম যিকেইটা প্ৰাইম এজেণ্ডা আছিলে সেইকেইটা কৰোঁতে তেওঁলোক ফেইলৰ হৈছে আৰু টোটেল ফেইলৰ গভৰ্ণমেণ্টখন টোটেলি ফেইলৰ হৈছে সেইটো কথাটো আপোনালোকে ইতিমধ্যে দেখা পাইছে গতিকে জিৰ' টলাৰেঞ্চৰ নামত এই এটাৰ পিছত এটা কৰ্মচাৰী নিযুক্তি বা অন্যান্য কয়লা চিণ্ডিকেট আজি বৰাকত আপোনালোকে দেখিছে অসমৰ অন্য প্ৰান্ততো এই কাৰবাৰটো চলি আছে সকলো ক্ষেত্ৰতে দুৰ্নীতি হৈছে জিৰ' টলাৰেঞ্চটো কেৱল সেই সময়ত নিৰ্বাচনত অসমৰ মানুহৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহৰ সমৰ্থন ল'বৰ কাৰণে ভোটটো পাবৰ কাৰণে সেইবিলাক কোৱা কথা আছিলে আজি শূন্য সহনশীলতাই কি ৰূপ লৈছে কি অৱস্থা পালে এইটো কথা আপোনালোকে নিজে দেখিছে বৰাগত কিমান চিট আমিতো চেষ্টা কৰিম গোটেইকেইটা চিটতে আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবৰ কাৰণে গোটেইকেইটা সমষ্টিতে হয়তো আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিচাৰিম তাৰপিছতে আমি আশা ৰাখিম যে আমি এক ভাল ফলাফল বৰাক উপত্যকাত আমি দেখাব পাৰিম কিন্তু আমি এতিয়া ইতিমধ্যে আমাৰ 3খন জিলা সংগঠিত হোৱাৰ পিছতে 3খন জিলাৰ আমি কেইবাটাও স্তৰত আমি আচলতে আমাৰ সাংগঠনিক কমিটিবোৰ গঠন কৰিছোঁ আৰু ইতিমধ্যে তৃণমূলৰ পৰা আমাৰ কৰ্মীসকলে কাম কৰিবৰ কাৰণে আৰম্ভ কৰিছে গতিকে তৃণমূলৰ পৰা যেতিয়া কাম কৰিবলৈ আৰম্ভ কৰিব আমি আজি আপোনাক পোনপটীয়াকৈ এটা উত্তৰ দিবলৈ মই নোৱাৰিম এটা কথা মই উত্তৰ দিব পাৰিম যে হয়তো বৰাকৰ আমি 15টা চিট মানে যি চিট আছে 15টা চিটতে আমি আমাৰ প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম কিন্তু আপোনাক আৰু যদি 2 মাহৰ পিছত আপুনি সোধে যে কেইটা চিটত জয়যুক্ত হ'ব মই জানুৱাৰীৰ প্ৰথম ভাগত আপোনালোকক কৈ দিব পাৰিম আমি ইয়াৰ পৰা কেইটা চিটত জয়যুক্ত হ'ব পাৰিম নিৰ্বাচন হ'ব তেতিয়া প্ৰথমতেতো আমি আপোনালোকক কৈছোঁ আমিতো প্ৰথমতে চেষ্টা কৰিম চৰকাৰ গঠন কৰিবৰ কাৰণে যদিও মানুহৰ দৃষ্টিৰ আপাতত দৃষ্টিৰ মানুহে দেখিছে যে ইমান কম সময়ৰ ভিতৰত এটা দলে কেনেকৈ এখন মানে নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিব প্ৰথমতে চৰকাৰৰ কথাটো বাদ দি পেলাই যদি আপুনি আজিৰ তাৰিখত চাই মানুহৰ মনত এনেকুৱা এটা বিভ্ৰান্তি হৈছে মানুহ কনফিউজ হৈছে যে ইমান কম সময়ৰ ভিতৰত সন্মুখত 5টা মাহ লৈ পেলাই নিৰ্বাচনটো কেনেকৈ টাৰ্গেট কৰি পেলাই কেনেকৈ এটা দলে নিৰ্বাচনত পাৰ্টিচিপেট কৰিব পাৰিব আপোনালোকক ক'লোঁ যে আমি নিৰ্বাচনত পাৰ্টিচিপেটো কৰিব পাৰিম আৰু নিৰ্বাচনত ভালো ৰিজাল্ট দেখাব পাৰিম আমিতো আমাৰ লক্ষ্য স্থিৰ কৰিছোঁ আমি চৰকাৰ গঠন কৰিম যদি সেই লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰোঁ সেই সময়ত ইন ডিউ কোৰ্চ যিটো কৰিবলগীয়া থাকিব সেইটো আমি ইন ডিউ কোৰ্চ আমি সিদ্ধান্ত ল'ম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন কৃষক ও অন্যান্য গণসংগঠনের যৌথ আহ্বানে 26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হবে এ উপলক্ষে করিমগঞ্জ জেলা গণ অভিবর্তন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার প্রভাংশু দত্ত মেমোরিয়াল হলে অনুষ্ঠিত উক্ত জন অভিবর্তনে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় মূল্যবান এই পরিস্থিতিতে যে কনভেনশন আহ্বান যে করেছেন সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1947 ইংরেজি পরবর্তী সময়ে আমাদের দেশে যারা সরকার চালাতেন স্বাধীনতা আন্দোলনের সময় মানুষ বিশেষ করে শ্রমিক কৃষকরা যে আশা ভরসা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা লাভের পর
সেই আশাটুকু সামান্যতম হলেও সরকার মোটামুটি প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কৃষকদেরকে সামান্য সুযোগ সুবিধা দেওয়া হতো, বা এভাবে মোটামুটি আমাদের দেশের শ্রমিকরা যেভাবে সামান্যতম সুযোগ পায় সেটা তারা চেষ্টা করেছিলেন। প্রথমে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ ব্যাংক থেকে শুরু করে কিছু এগুলাকে রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কৃষকরা সামান্যতম হলেও সার, বীজ, কীটনাশক, ঔষধ ইত্যাদিতে ভর্তুকি পেতে। এভাবে চলতে চলতে 1991 ইংরেজি থেকে আমাদের দেশে একটা নতুন নীতি প্রচলিত হলো। এই নতুন নীতিটা কি আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রথম আগে যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাকে পরিবর্তন করে উদার নীতি আমাদের দেশে প্রচলিত করার চেষ্টা শুরু হলো। এবং 1991 ইংরেজিতে এই তুলার কারণে, উদারনীতির কারণে আজকে কৃষকরা নানাভাবে জর্জরিত। কৃষকরা আজকে তার সার ভর্তুকি দামে পান না, বীজ আরও বাড়ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আজকে যদি ভারতবর্ষে কৃষি ব্যবস্থা যদি ভেঙে যায়, যে কৃষির উপরে নির্ভর করে শিল্প, তো সেই শিল্প থাকবে না। কারণ কৃষক যদি আজকে কৃষকের হাতে যদি ক্রয় ক্ষমতা বাড়ে, কৃষক যদি আজকে বাজার থেকে শিল্পজাত জিনিস যদি ক্রয় করার সুযোগ পান, তাহলে শিল্প গড়ে উঠবে। শিল্প গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বেকাররা চাকরি পাবে। আমাদের ভারতবর্ষের বেকার সমস্যা কিছুটা সমাধান হবে, যেটা আমরা বিশ্বাস করি। সুতরাং কৃষি এবং শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণে কৃষি এবং কৃষি ব্যবস্থাকে 21-এর নির্বাচনে ফের রাজ্যের শাসন ক্ষমতা দখল করতে মাঠে নেমেছে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। বৃহস্পতিবার সংগঠনের জেলা সভাপতি অমিত পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রতিটি বুথে বুথ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুথ বাহিনীগুলো নিয়ে বুথ বাহিনীগুলো আমরা কিভাবে করব, সেই বুথ বাহিনীর বিষয়ে আমি কিছু বলার যাচ্ছি না। আমি তার আগে, আমরা এখানে অনেকেই আছেন যে আমরা কিছুদিন আগে আমার বসেছিলাম কিছুদিন পূর্বে নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। নিউ ভোটারের যে কাজ করেছি সেম কাজটা আমি বুথ বাহিনী দুই একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের বুথ বাহিনীর কাজটা খুব তাড়াতাড়ি সহজে আপনারা করতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শেষে আপনারা প্রশ্ন করবেন। নিউ ভোটার রেজিস্ট্রেশনে আমরা কি করেছিলাম, ঠিক সেইভাবে ডিস্ট্রিক্টে আমরা 3 জন ছিল এবং কনস্টিটিউয়েন্সি ওয়াইজ 3 জন ছিল। তারপরে আমরা মন্ডলে একজন ইনচার্জ দিয়েছিলাম এবং তারপর 10টা বুথে একজন ইনচার্জ দিয়েছিলাম। ঠিক আছে, সব মন্ডল থেকে মন্ডলে পাঠানো হয়েছে। সাউথ মন্ডল যদি আপনারা হয়তো জানেন না, সাউথ মন্ডল থেকে এসেছে সবজিবাড়িকা মন্ডল। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যকারিণী সমিতি দায়িত্ব নিল বৃহস্পতিবার। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, বিমান বিহারী সিনহা প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থা আপনারা সবাই জানেন যে এই ক্রীড়া সংস্থা মূল যে জিনিস সেটা হলো ক্রীড়া। যদি খেলাধুলা মাঠে হয়, নতুন এনার্জেটিক যারা এখানে এসছেন তারা যদি সক্রিয়ভাবে জেলা ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিয়ে যান, আমি আশাবাদী জেলা ক্রীড়া সংস্থা অনেক এগিয়ে যাবে। যে জিনিসগুলা লক্ষ্য করবেন আপনারা সবাই যারা খেলাধুলা করেন, যে আমাদের ঘাটতি আছে, সেগুলো আমার আশা যে এই
নূতন পরিচালনা সমিতি সেটা সুরাহা করতে পারবে। তো আমি বেশি কথা বলবো না, সবাইকে জেলা ক্রীড়া সংস্থার যারা পদাধিকারী আছেন এবং নতুন সদস্য আছেন সবাই মিলে এক পরিবার হয়ে জেলা ক্রীড়া সংস্থার কাজে ঝাঁপিয়ে পড়বো এবং আশা রাখবো যে এই নূতন পরিচালনা সমিতি একটা দাগ রেখে যাবে, আগামী ভবিষ্যতের জন্য একটা ভালো দিক দর্শাবে। এই বলে সবাইকে আমার ধন্যবাদ জানাই। একটা নির্দেশ এসেছে যে আমাদের এখানে অ্যাথলেটিক্স মিট আগামী 6 ডিসেম্বরের মধ্যে করতেই হবে, ডেট রেফার করা হবে না। তাই আমি যে যে বিভাগ দায়িত্ব পাবেন, আজকের সবাইকে দায়িত্ব দেওয়ার কোনো নিয়ম নেই, তাই যারা যে দায়িত্ব পাবেন সব সভাপতিগণ আমি এবং আমার সচিব মিলে ঠিক করেছি যে এই যাদের নাম বলবো যে বিভাগে তারা ওই বিভাগের দায়িত্ব হবে এবং আপনারা একটা সাব কমিটি তৈরিও করতে হবে। তাই আগামী কার্যকরী সমিতিতে আপনাদের সম্পাদকদের নিয়ে আপনারা সাব কমিটির ক্রীড়াপ্রেমী জনসাধারণের কাছে আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। তৎসঙ্গে আমরা শপথ নিচ্ছি যে আগামী দিন থেকে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা খেলার মাঠ কখনো খালি যাবে না, সবসময় খেলা থাকবে। তবে আপনারা সবসময় স্মরণ রাখবেন যে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা একটি মাঠের উপর নির্ভরশীল, তাই কখন কোন খেলা হবে আমি এখন বলতে পারছি না, কিন্তু আপনারা আসবেন প্রতিদিনই, মাঝে 1-2 দিন গ্যাপ থাকতে পারে, কিন্তু প্রতিদিনই মাঠে খেলা চলবে, খেলা বন্ধ হবে না। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।